প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি জাবেদ, চিত্রনায়ক জাবেদ, এবং শুধু চিত্রনায়ক জাবেদ না, নৃত্য পরিচালকও আমি। আপনাদের সামনে উপস্থিত হয়ে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি। আর অনেক অনেক ধন্যবাদ যে আপনারা বসে আমাকে দেখছেন। আজ হয়তো এই টেলিভিশন মিডিয়া এমন যে প্রত্যেকটা দর্শকের সামনে আমাদেরকে তারা তুলে ধরছে, তার জন্য আমি টেলিভিশন মিডিয়াকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে আজকে আপনাদের সামনে কিছু বলার আমাকে তারা সুযোগ করে দিয়েছে, যার জন্য অনেক অনেক ধন্যবাদ। ওর কোনো দোষ নেই ইন্সপেক্টর সাহেব, ও খুন করেনি। যা বলা কোর্টে বলবেন। অ্যাকশন। ইন্সপেক্টর সাহেব, নিয়ে চলো। ছোটবেলার সম্বন্ধে আর কি বলবো, আমার ঠিক মনে আছে যে আমি যেখান থেকে আমার ফিল্মে আসার শখ হলো, আমি ছোট্ট একটা ওই মানে স্কুলে যে ছোট ছোট নাটক টাটক হয়, ওর মধ্যে ছোট্ট একটা অভিনয় করেছিলাম। তো সবাই বললো যে যাবে, তুমি তো একদম ফিল্মের মতো অভিনয় করো। তা আমি যে ফিল্ম কি, আমি তখন ফিল্ম বুঝতাম না, আমরা গ্রামে থাকতাম। তো তখন আমার যারা সিনিয়র ছেলেরা ছিল তারা বললো যে তুমি ঘর থেকে টাকা আনো, আমরা তোমাকে নিয়ে যাই ছবি দেখাবো, যে ছবি কাকে বলে। তখন আমি বাসা থেকে টাকা আনলাম, টাকা এনে তারা আমাকে নিয়ে গেল ছবি দেখাতে। তো সবার আগে আমাকে মানে সবার আগে বসাইলো। তা আমি জানতাম না, আমি তো খুব গর্ব মনে করছি যে সবার আগে বসে আমি ছবি দেখছি, সবাই তো আমার পেছনে। তো এখন যখন মনে পড়ে যে সবার আগে মানে সবার আগে তো থার্ড ক্লাস ছিল। আমি খুব গ্রাম এরিয়ায় থাকতাম, আমরা তখন শহরের কাছাকাছি, অবশ্য একটু দূরে। তখন আমি সবাই আমাকে বুদ্ধি দিল যে তুমি একটা কাজ করো, যে যেখানে ফিল্ম বানায় তুমি ওইখানে চলে যাও। তখন আমার মামা ছিলেন আর্মিতে, তখন আমি চলে আসলাম করাচিতে ওনার কাছে। ওনার কাছে আসার পরে লেখাপড়া ওইখানে করতাম, তারপর মাঝে মাঝে এদিক ওদিকে ঘুরতাম। এফডিসি আমাদের এখানে এফডিসি, ওখানে ছিল ইস্টার্ন স্টুডিও। তো ইস্টার্ন স্টুডিওর সামনে যায় দাঁড়ায় থাকতাম শিল্পীদেরকে দেখার জন্য। তো আশ্চর্য লাগতো, সারা দিন হয়তো দাঁড়িয়ে আছি। তারপর আমার একটা লোকের সাথে দেখা হলো, সে লোকটা ফিল্মে জড়িত ছিল। তখন সে লোকটা বলল যে তুমি এইভাবে তো ফিল্মে যেতে পারবে না, তুমি একটা কাজ করো, এমন কোনো জিনিস শিখো যেটা দিয়ে তুমি ফিল্মে উইথ রেসপেক্ট তুমি যেতে পারো। আর ছোট বাচ্চাদের কাজ তো সব ছবিতে হয় না, তুমি কোনো জিনিস শিখো। তো আমি যে কী শিখবো, বলে তুমি নাচ শিখো। তখন উনি নিয়ে গেলেন আমাকে সাধু মহারাজ, ওখানকার নাম করা ডান্স মাস্টার, ডান্স ডিরেক্টর ছিলেন, ওনার কাছে উনি নিয়ে গেলেন। সেখানে আমি নাচ শেখা শুরু করলাম। তুমি জানো কি, কিছু মানো কি, ভালো লাগা হলো যে ভালোবাসা, মন দেয়া নেয়া হলো এত পরে, হায় আল্লাহ জীবন গেল ভরে। তো নাচ যখন শেখা শুরু করলাম, তখন আমরা একটু অন্য ধরনের ফ্যামিলি, মানে ধর্ম বেশি করি আর কি, যার জন্য আমাদের ঘরের লোকেরা পছন্দ করতো না। হঠাৎ তারা জানতে পারলো যে আসলে আমি স্টেজে নাচ করি। তখন আমার বাবা খুব রেগে গেলেন। তখন আমারে বললেন যে তুমি এই লাইন যদি চাও তাহলে তোমাকে আমাদেরকে ছেড়ে দিতে হবে, আর যদি আমাদেরকে চাও তাহলে তোমাকে এই লাইন ছেড়ে দিতে হবে। তখন বাচ্চা মানুষ, বুঝিনি। তখন ডিসিশন নিলাম একটাই, যে আমি এই লাইনই রাখবো, এই লাইনে যাব আমি। তখন আমি আব্বাকে বললাম যে আমি এই লাইনেই যাব। তখন তিনি আমাকে বললেন যে তাহলে তুমি আমাদের বাড়ি ছেড়ে দিবা। চিন্তা করলো যে বাচ্চা মানুষ হয়তো বাইরে গেলে একটু কষ্ট পাবে, আবার ফেরত চলে আসবে, কিন্তু তা তো হলো না। আমি যে লাইনে আসলাম তো আসলামই, আর বাবার কাছে, ফ্যামিলির কাছে আমি ফিরে গেলাম না। বরঞ্চ আব্বাকেই বললাম যে আব্বা, একদিন আমি ফোন করলাম বাসায়। তো আব্বা তখন মনে করলো যে এই দেখো, সবাইকে বললো যে দেখছো, বলছিলাম না বাইরে গেলে বুঝবে, এই তো ফোন করলো, এখন ওদের মাফ চাবে। কিন্তু আমি মাফ না চেয়ে
বললাম যে আব্বা আমিও তো আপনারই ছেলে, আপনি যদি আমাকে বাইর করতে পারেন, এত বড় আপনার কোলে যা এত বড় শক্তি আপনার, আমার ভিতরেও তো আপনারই রক্ত, আমি আর কোনো দিন আপনাদের কাছে ফিরে আসবো না, আমি এই লাইনেই চলে যাব। এই যে ঘর থেকে বেরোলাম, তারপর দেখি আমার আত্মীয় স্বজন আমার সাথে কেউ দেখা করতো না, সামনে আসলে মুখ ঘোরায় ফেলতো। তখন খুব খারাপ লাগলো যে না, এই জায়গায় থাকবো না, এই দেশেই থাকবো না, আমি চলে যাব। তো তখন তো ইস্ট পাকিস্তান ছিল, ইস্ট পাকিস্তানকে আমি এমনিও খুব প্রথম থেকেই লাইক করতাম। যখন এখানে ফ্লাড ট্লাড আসতো বা যখন এই পানি টানি ভরে যেত, তখন ওই অ্যানাউন্স হতো যে সবাই যারা শিল্পী যারা সাহায্য করতে চায়, তখন আমি খুব মানে স্টেজে নাচতাম, আর যা পাইতাম তখন আমি এখানে সাহায্যের জন্য পাঠাতাম, ওই আমাদের ওইখানকার গভর্নমেন্টের কাছে জমা দিতাম। তো তখন আমি চিন্তা করলাম যে না, এখানে থাকবো না। তখন একটা গ্রুপ, এখানে ডান্স গ্রুপ আসছিল ইস্ট পাকিস্তানের ট্যুরের জন্য, ওই ট্যুরে আমি এখানে, তখন ছিলেন আমাদের শ্রদ্ধেয় মরহুম মুস্তফি সাহেব ছিলেন ডাইরেক্টর। তিনি আমাকে কাস্ট করলেন ফার্স্ট ছবি পায়েল ছবিতে আমি ছিলাম হিরো, দুইজন ছিলাম, আমি আর রাজ্জাক সাহেব ছিলেন হিরো, তারপর ম্যাডাম শাবানা ছিলেন হিরোইন। ফার্স্ট ছবিতে আমি কাস্ট হলাম, তখন তো আমার রাত্রের ঘুম নেই যে আমি হিরো কাস্ট হলাম। এর আগে অবশ্য আমি একটা হিরো হিসাবে কাস্ট হয়েছিলাম একটা ছবিতে, কিন্তু সে ছবি কমপ্লিট হয়নি। সে ছবির নাম ছিল নই জিন্দগি। সেখানে সে ছবি কমপ্লিট হয়নি, কিন্তু ফার্স্ট আমার কমপ্লিট হয়েছে পায়েল। তারপরেই আমি করলাম বাংলাদেশ তখন স্বাধীন হয়ে গেল, তারপর করলাম মালকা বানোর পরেই আমি নিশান ছবিতে আমাকে কাস্ট করা হলো। তো নিশান ছবিতে যখন আমার কাস্ট করা হলো, তখন তো আর কি বলবো, এত বড় ক্যারেক্টার, ডাবল ক্যারেক্টার, একজন কালো একজন ফর্সা, একজন রাজপুত্র একজন ডাকাত, কালে খান কুখ্যাত ডাকাত, এই ক্যারেক্টার পেয়ে আমি খুবই খুশি ছিলাম। তারপর অভিনয় করলাম এই ছবিতে, অনেক কষ্ট পেয়েছি, একবার আমার পা ভেঙে গেল অভিনয় করতে গিয়া, আর একবার আমাকে তখন ওই দড়ি বেঁধে ঝুলায় রাখে, তখন উপরে থেকে ওই আগুনের মধ্যে পড়ে যায়, আমি গর্দনে ব্যথা পেয়েছিলাম, যে ব্যথা এখনও রয়ে গেছে আমার হাতে, সে ব্যথা চলে আসে। তখন আমি প্রায় 22 দিন হোলি ফ্যামিলিতে ছিলাম, ব্যাড ট্রাকশন দিয়ে রাখতো আমাকে, খুব কষ্ট করেছি এই ছবিতে, কিন্তু কষ্টর ফলও আমি পেয়েছি। অনেক অ্যাওয়ার্ড, অনেক সংস্থা থেকে আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, কিন্তু নিশানের অ্যাওয়ার্ড আমি সবসময় চিন্তা করতাম, নিশানের তো আমাকে কেউ অ্যাওয়ার্ড দিল না। আমি আমাদের প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়াকে অনেক অনেক ধন্যবাদ জানাই, যিনি আমাকে 2001 সনে জিয়া স্বর্ণপদক জেএসএসের পক্ষ থেকে আমাকে নিশান ছবির উপলক্ষে আমাকে অ্যাওয়ার্ড দিয়েছে। তার জন্য আমি ম্যাডামের আর জেএসএসের কর্মকর্তা যারা আছে তাদেরকে সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমার আশা তারা পূর্ণ করলো। দেখ কাকে ধরিয়ে আনিয়েছি। রাজকুমারী তুমি? আরে তুই হাকে কেমনে চিনলি? মাথায় তাজ দেখে চিনিয়েছিস? জরুর রাজকুমারী আছে বটে, তোহার মাথায় বহুত বুদ্ধি আছে রে। কালে খানের ভাই আছিস, বুদ্ধি থাকবে না? বুদ্ধি হবি। আমার তাকত আছে, তোহার বুদ্ধি আছে, দোনো ভাই মিলিয়া দুশ্মনকে খতম করিয়া দিবে। তাই তো রাজকুমারীকে উঠাইয়া আনিলাম। সারা সেনাপতি রাজকুমারীকে বিয়ে করাইতে চাইল, আমি সারা সব মিটাইয়া আসিলাম। ভালো লাগা মন্দ লাগা তো বুঝি না আমি ফিল্ম ইন্ডাস্ট্রির সম্বন্ধে। যে একটা কথা সবাই বলে যে কারো না কারো হেল্প লাগে, আসলেই সত্যি। যে আমাকে যখন মুস্তফি সাহেব প্রথম পায়েল ছবিতে আমাকে কাস্ট করলেন, তখন মানে আমার তো হেল্প করার মতো কেউই ছিল না। তখন আমাকে ম্যাক্সিমাম হেল্প করছে শাবানা ম্যাডাম, কারণ আমার জায়গায় আর একটা ছেলেও কাস্ট হচ্ছিল,
তখন ম্যাডাম বললো যে না, জাভেদকে নাও। তো মুসফি সাহেব তখন ছিলেন ডাইরেক্টর, তো শাবানা ম্যাডামের সবাই কথা শুনতো। তখন শাবানা ম্যাডাম বললো যে মুসফি সাহেব ওনাকে নেন, ওনাকে তো দেখতে দিলীপ কুমার লাগে, তো ওনাকে নেন। তো তখন মুসফি সাহেব খুবই করলো। তো আরেকটা ছেলে কাস্টিং হচ্ছিল আমার সাথে, তাকে বাদ দিয়ে আমাকে নিল এই শাবানা ম্যাডামের জন্য। আদারওয়াইজ বোধহয় আমি পায়েল ছবিতে কাস্ট হতাম না। তারপর কাস্ট হওয়ার পরে যখন আমরা শুটিংয়ে গেলাম, তখন একটা সময় রাজ্জাক সাহেব খুব আমাকে হেল্প করছিল। সেটা আমার পায়ে একটা বিরাট বড় বিষ ফোড়া হয়েছিল প্রথম শুটিং। তো বিষ ফোড়া হওয়ার পরে আমি মুসফি সাহেবকে, সবাই জানলো যে বিষ ফোড়া, আমি তো শুটিং বোধহয় করতে পারবো না। তখন সবাই বললো যে থাক, আপনি ঢাকা চলে যান, ঢাকা যায় চিকিৎসা, এই বিস্ফোরা ঠিক হওয়ার পরে আপনি আসবেন। তখন আমি ঘাবড়ে গেলাম যে ঢাকা যদি যাই, আমাকে যদি বাদ দিয়ে দেয়। তখন আমি খুব চিন্তা করলাম যে কী করব। তখন রাত্রে আমি কি করছি, ওই মেকআপম্যানের কাছ থেকে একটা কাঁচি নিছি, কাঁচি নিয়ে ছাদে গেছি, ছাদে যায় ফোড়াটা কেটে ফেলছি। কেটে যাওয়ার পরে আমার খুব আরাম লাগছে। তখন আমি সকালে বলছি যে আমার ফোড়া বিষটা চলে গেছে, আমি শুটিং করতে পারবো। তো তখন গেলাম শুটিং করতে। তো তখন আমার ওই গান ছিল বাল খাতি না দিয়া, মানে আমি সম্পান চালায়া, রাজ্জাক সাহেব সামনে বসে থাকে, আমি রাজ্জাক সাহেবের ব্যাঙ্গালোর চকিদারের রোল করছিলাম। তো যখন দুপুর হলো, তখন আমার তো খুব জ্বর, আমি তখন কাঁপা শুরু করছি আর কাঁদতে ফেলেছি আমি। তখন রাজ্জাক ভাই আমাকে দেখলো যে কী ব্যাপার যাবে, তুমি কাঁদতেছো কেন, কী হয়েছে? তো আমি বলি যে রাজ্জাক ভাই এই ব্যাপার। বলি আরে পোকা, তুমি কী করলা এটা? তখন রাজ্জাক ভাই তাড়াতাড়ি আমাকে বসায় দিয়ে তারপর সম্পান নিজে চালায়া ওই কিনারায় নিয়ে আসলো, এনে মুসফি সাহেবকে বলছে, মুসফি সাহেব এই কী করলো যাবে তো এরকম করছে, ও তো জ্বরে মরে যাচ্ছে। তখন মুসফি সাহেব বললো যে আরে পাগল, তুমি এটা কেন করলাম? আমি বললাম যে মুসফি সাহেব, আমি মনে করছিলাম যদি ঢাকা পাঠিয়ে দিয়ে আবার যদি আমাকে না নেন, তাই জন্য আমি এটা করছি, আমাকে মাফ করে দেন। কয় দূর পাগল, আমি তোমাকে বাদ দিব নাকি, চলো শুটিং প্যাক আপ, তাড়াতাড়ি ওরে ডক্টরের কাছে নিয়ে যাও। তখন রাজ্জাক সাহেব আমাকে খুব আদর করলো, খুবই ভালো লাগলো তখন যে রাজ্জাক ভাই সিনিয়র হিসাবে আমাকে এত আদর করলো। যুগে আমি ছিলাম, রাজ্জাক সাহেব ছিল সিনিয়র, আজিম সাহেব ছিল, রহমান সাহেব ছিল, শাবানা ম্যাডাম ছিল, ববিতা ম্যাডাম ছিল, রোজিনা ম্যাডাম ছিল, সুচরিতা ম্যাডাম ছিল, অনেকেই ছিল। তখন আমাদের মধ্যে একটা ফ্যামিলির মতো একটা জিনিস ছিল, যে আমরা নিজেকে সবাইকে ভাই বোনদের মতো মনে করতাম, একটা ফ্যামিলির মতো মনে করতাম, যে খুব এক দুজার জন্য খুব দরদ ছিল আমাদের মধ্যে, যেটা এখন খুব কম পাচ্ছি। ভাই হইয়া ভাইয়ের ঘরে ডাকাইতি, আমি তোহাকে খুন করিবে। আমি তোমার ঘরে ডাকাতি করি না, ডাকাতি করেছো তুমি। শাহজাদির সঙ্গে আমার অনেক দিনের পরিচয়, আমি তাকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। আঠু, আমিও সব ভালোবাসা বুঝে না। খুব সুরত ফুল আছে, আমি ছিঁড়ে নেবে, মধু খাবে। ওই ফুল তোহার হইতে পারে না, আমার হইবে। আমি ওকে লুটিয়ে আনছি। না না ভাই, মাথা ঠান্ডা করো। ঠান্ডা? আমার মাথায় আগুন লেগে আছে। এক ফুলে দুই বামলা বসতে পারে না। তোহাকে আমি খতম করিবে, তবে আমার শান্তি হইবে। এতক্ষণ যে আপনারা কষ্ট করে নিজের মূল্যবান সময় নষ্ট করে আমার কথাগুলি শুনেছেন, যদি আমি কথাগুলি ভালো বলে থাকি তাহলে তো ভালো, ধন্যবাদ। আর যদি খারাপ বলে থাকি, আমাকে আপনারা সবাই ক্ষমা করে দিবেন। এর জন্য আমি আজকের জন্য আপনাদের কাছে থেকে বিদায় চাচ্ছি। আল্লাহ আপনাদেরকে সুখে রাখুক, খুশিতে থাকেন, সুখে থাকেন, খুশিতে থাকেন, ভালো থাকেন। আমি চাই সবসময় আপনারা হাসতে থাকেন, সবসময় আপনারা ফুর্তিতে থাকেন।